আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে নবীন মডেল স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের নবম অধ্যায়। অধ্যায়ের নাম হলো আলোর ঘটনা। আমরা শিরোনাম ধরে ধরে পড়ব। প্রথমেই আছে আলো কিভাবে চলে। আলো অত্যন্ত দ্রুত গতিতে চলে। আমরা জানি আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। এখন প্রশ্ন হলো, আলো কি সরল পথে চলে না বাঁকা পথে চলে? আসলে আলো যে সরল পথে চলে, একটি পরীক্ষার মাধ্যমে আমরা জিনিসটা ব্যাখ্যা করতে পারি। সেটা হলো, তোমার নোটবুকের 3টা সমান কভার নেওয়ার পরে কভার 3টিকে একই সাথে এক জায়গা দিয়ে মাঝখান বরাবর ছিদ্র করার পর চিত্রে প্রদর্শিত নিয়ম অনুসারে সাজানোর পরে কভার 3টির সামনে একটি মোমবাতি জ্বালিয়ে দাও এবং পিছনের দিক থেকে তুমি জ্বলন্ত মোমবাতিটিকে দেখার চেষ্টা করো। দেখবে জ্বলন্ত মোমবাতিটি স্পষ্ট দেখা যাচ্ছে। তার কারণ হলো, ছিদ্র 3টি একই সরল রেখা বরাবর অবস্থিত। ডান পাশের ছবিটি দেখলে দেখা যাবে যে মাঝখানের কভারটি পাশের দিকে সরিয়ে দেওয়ার কারণে ছিদ্র 3টি একই সরল রেখায় নেই। এই জন্য এখন আর জ্বলন্ত মোমবাতিটি দেখা যাচ্ছে না। এ থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আলো সর্বদা সবসময় সরল পথে চলে, কিন্তু শব্দ বাঁকা পথে চলে। এরপরে আমরা বলব, আমরা কিভাবে দেখি। পাশে একটি ছবি দেওয়া আছে। ছবিতে দেখা যাচ্ছে যে বাল্বের আলো টেবিলে রাখা বলের উপরে পড়ার পরে বলের থেকে আলো আমাদের চোখে যখন পড়লো, তখন আমরা বলটিকে দেখতে পেলাম। এর থেকে কি বোঝা যায়? আমরা যখন কোনো বস্তু দেখি তখন বুঝতে হবে যে সেই বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে পড়ে, তখন আমরা উক্ত বস্তুটিকে দেখতে পাই। তোমরা চেষ্টা করলে বাড়িতে এরকম পরীক্ষা করে দেখতে পারো। এরপরে হলো প্রতিফলন ও শোষণ। এখন আমরা জানবো আলোর প্রতিফলন কাকে বলে। আলোক রশ্মি যখন কোনো পৃষ্ঠে, হতে পারে পৃষ্ঠটি মসৃণ, হতে পারে অমসৃণ, আলোক রশ্মি যখন কোনো প্রতিফলক পৃষ্ঠে পড়ার পরে বাধা পেয়ে ফিরে যায়, তখন তাকে আলোর প্রতিফলন বলে। এবং আলোর শোষণ হলো, আলোক রশ্মি যখন কোনো প্রতিফলক পৃষ্ঠের উপর পড়ে প্রতিফলিত হয় না, তখন তাকে বলে আলোর শোষণ। আলোর প্রতিফলন 2 প্রকার। একটাকে বলে নিয়মিত প্রতিফলন, আরেকটাকে বলে ব্যপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন। আপনারা দেখুন, আলোর নিয়মিত প্রতিফলন সব সময় কোনো মসৃণ পৃষ্ঠের উপরে ঘটে। এখানে দেখেন, লাইটের থেকে আলো সমান্তরালভাবে আসার পরে আবার এখানে বাধা পেয়ে সমান্তরালভাবে প্রতিফলিত হয়েছে। এটার কারণ হলো প্রতিফলক পৃষ্ঠটি সমান, মসৃণ। এই জন্য যেভাবে আসছে সেভাবেই ফিরে গেছে।
একই সাথে দেখেন আলোক রশ্মি লাইটের থেকে যখন এই পৃষ্ঠে পড়ছে, এখানে কিন্তু আলোক রশ্মি ঠিকই সমান্তরালভাবে আসছে, কিন্তু যখন প্রতিফলিত হয়েছে তখন কিন্তু সমান্তরালভাবে প্রতিফলিত হয় নাই। তার কারণ হলো প্রতিফলক পৃষ্ঠটি মসৃণ না, কোথাও উঁচু কোথাও নিচু, অর্থাৎ এবড়ো থেবড়ো। এই জন্য প্রতিফলক পৃষ্ঠ থেকে আলোক রশ্মি প্রতিফলনের পরে সমান্তরালভাবে প্রতিফলিত হয় না। এরপরে আমরা দেখব আলোর আপতন কোণ, প্রতিফলন কোণ অথবা আলোর আপতন রশ্মি ও প্রতিফলন কোণ। আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে একটি ছবি দেওয়া আছে। ছবিতে এটা হলো প্রতিফলক পৃষ্ঠ। যখন আলোক রশ্মি এই যে তীর চিহ্ন বরাবর এসে প্রতিফলক পৃষ্ঠের উপরে আপতিত হয়েছে, আপতিত মানে তীর্যকভাবে আলোক রশ্মি এসে পড়া। আপতিত হওয়ার পরে এইটা আবার প্রতিফলিত হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, যেহেতু পৃষ্ঠটা মসৃণ, অতএব এই রশ্মিটা যেরকম তীর্যকভাবে আসছে ঠিকই প্রতিফলনের পরে সমানভাবে প্রতিফলিত হয়ে গেছে। এখন যদি আমরা আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মাঝখান বরাবর একটি লম্ব বা উলম্ব অথবা অবিলম্ব অঙ্কন করি, অবিলম্ব অঙ্কন করার পরে অবিলম্বের বাম পাশে এবং ডান পাশে যদি চাপ আঁকি, তাহলে চাঁদা দিয়ে পরিমাপ করলে দেখা যাবে যে এই কোণটি এবং এই কোণটি উভয় কোণ সমান। আমি আবার বলছি, এখানে আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান। এই জন্য এখানে বইতে লেখা আছে যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এরপর দেখেন দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। আসলে প্রতিবিম্ব কি? প্রতিবিম্ব হলো ছবি। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আয়নার ভিতরে আমাদের যে ছবি দেখা যায় এটা কি বলে? প্রতিবিম্ব। এখন প্রতিবিম্ব আয়নার সামনে সৃষ্টি হতে পারে পরিষ্কার পানির সামনে আপনি যদি দাঁড়ান, অর্থাৎ পুকুরের পানি বা ঘাটলার সামনে যদি আপনি দাঁড়ান, তাহলে নিজের ছবি দেখতে পারবেন। ওখানে আপনার প্রতিবিম্বের সৃষ্টি হবে। এই যে এখানে বলা আছে একটি বড় দর্পণে অবশ্যই তার ড্রেসিং টেবিলের আয়না হতে হবে। সামনে দাঁড়াও, দর্পণে তোমার প্রতিবিম্ব দেখতে পাবে, মানে ছবি দেখতে পাবে। এরপর দেখেন কিছু আলোকীয় ঘটনার ভিতর কিছু আলোকীয় ঘটনার সাথে আমরা পরিচিত হব। আমরা যখন সেলুনে চুল কাটাতে যাই, চুল কাটানোর পরে সেলুনের যে লোক আছেন উনি আলাদা ছোট্ট একটি গ্লাস দিয়ে আমাদের মাথার পিছনের দিকে চুল কাটানো কেমন হলো এটা আমাদেরকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করে। দেখেন এই যে লোক, ওনার চুল কাটানো হয়েছে, উনি কাটিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে এখানে যে ছোট্ট একটি গ্লাস দিয়ে ওনার মাথার পিছনের দিকটা কি অবস্থায় চুল কাটানো হয়েছে তা এই গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে। এই গ্লাসের ছবি আবার সামনে এই যে গ্লাসে দেখা যাচ্ছে। তার মানে এদিকে দুই ধরনের প্রতিফলন ঘটছে। আমরা চুল কাটাতে চাইলে এই উদাহরণ অবশ্যই দেখছি। এরপর দেখেন পেরিস্কোপ।
পেরিস্কোপ একটি ল্যাটিন শব্দ। পেরি শব্দের অর্থ হলো চতুর্দিক, স্কোপ শব্দের অর্থ হলো দেখা। চতুর্দিকে কোনো কিছুকে দেখাকেই বলা হয় পেরিস্কোপ, অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে চতুর্দিকে সব কিছু দেখানো যায় বা দেখা হয় তাকে বলা হয় পেরিস্কোপ। দেখেন এখানে একটি পেরিস্কোপের ছবি দেওয়া আছে। পেরিস্কোপের গঠনটা কেমনে এখানে বলছে যে পেরিস্কোপ তৈরি করার জন্য দুটি সমতল দর্পণ অবশ্যই লাগবে। সমতল দর্পণ বলতে যে দর্পণের পৃষ্ঠটা সমান তাকে সমতল দর্পণ বলে। দুটি সমতল দর্পণ, এই একটি সমতল দর্পণ এবং এই একটি সমতল দর্পণ, দুটি দর্পণ একটা টিউবের দুই মাথায় 45 ডিগ্রি কোণে সেট করা হলো। সেট করার পরে দেখা গেল যে এখান থেকে আলোক রশ্মি যখন এই দর্পণে পতিত হলো, আপতিত হলো, এই আলোক রশ্মি তীর চিহ্ন দিয়ে আলোক রশ্মিকে ইন্ডিকেট করা হয়েছে। এই আলোক রশ্মি এখান থেকে আবার প্রতিফলিত, আপতিত হওয়ার পর প্রতিফলিত হওয়ার হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় সমতল দর্পণে প্রতিফলিত হলো, হওয়ার পর এখান থেকে এই যে চোখ দেওয়া আছে এই চোখে আলো পড়ছে। তার মানে হলো এই সমতল দর্পণের সামনে কি আছে সেটা এখান থেকে অতি সহজে দেখা যাবে। আমরা পেরিস্কোপের সাহায্যে অনেক কাজ করতে পারি। যেমন এখানে বলা আছে যে স্টেডিয়ামে ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য আমরা পেরিস্কোপ ব্যবহার করি। তারপর বাংকারে উৎপেতে থাকা সৈকরা ভূমিতে কি আছে তা দেখার জন্য, এবং সমুদ্র পৃষ্ঠে কি আছে তা ডুবোজাহাজ থেকে দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করি। তোমরা বাড়িতে অতি সহজে একটি পেরিস্কোপ তৈরি করতে পারো। স্টেডিয়ামে ভিড়ের মাঝে কিভাবে খেলা দেখবে, মনে করো স্টেডিয়ামে দুই প্রতিপক্ষ ভারত পাকিস্তান, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ক্রিকেট খেলছে, তখন তো অবশ্যই স্টেডিয়ামে অডিয়েন্স বা দর্শকের ব্যাপক ভিড়। এর ভিতরে যদি আপনি একটু খাটো হন বা বেটে হন তখন দেখা গেল যে সামনের মানুষের কারণে আপনি খেলা দেখতে পারছেন না। তখন যদি আপনি বুদ্ধি করে একটি পেরিস্কোপ সাথে করে নিয়ে যান তাহলে পেরিস্কোপটাকে আপনার সামনে এভাবেই যদি সেট করে দেন অথবা এভাবে যদি সেট করে দেন তাহলে সবার উপর দিয়ে পেরিস্কোপের এই মাথাটা স্টেডিয়ামে কি হচ্ছে সব ক্যাচ করবে। আর আপনি যদি এখানে চোখ দিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনি স্টেডিয়ামে খেলা খুব সুচারুভাবে সুন্দরভাবে দেখতে পাবেন। এরপরে দেখেন ডুবোজাহাজের ভিতরে, ডুবোজাহাজ মানে কি, ডুবোজাহাজ পানির নিচে থাকে, কিন্তু পানির উপরে কি থাকে, ওরা তো পানির নিচের থেকে দেখতে পারে না। তখন ওরা এই পেরিস্কোপ নামক যন্ত্রের সাহায্যে পানির উপরে শত্রু বাহিনী বা অন্য কিছু আছে কিনা স্টেডিয়ামে খেলা দেখার মতো এই পেরিস্কোপটাকে সেট করা থাকে। তখন এই পেরিস্কোপের সাহায্যে ডুবোজাহাজের সৈন্যরা সমুদ্রে কি আছে তা অতি সহজে দেখতে পারে। আমরা এই অধ্যায় ভিত্তিক একটি সৃজনশীল প্রশ্ন দিয়ে দিব। তোমরা বাসায় এই সৃজনশীল প্রশ্নটা প্র্যাকটিস করবে এবং আনসার লিখতে পারবেন। এতে আপনার সৃজনশীল প্রশ্নের ব্যাপারে দক্ষতা বেড়ে যাবে। এখানে দেখেন উদ্দীপক দেওয়া আছে, দুটি সমতল দর্পণ সমকোণে মিলিত হয়েছে। সমতল দর্পণ হলো এ একটা দর্পণ, এ একটা দর্পণ, উভয় দর্পণের এই ডান পাশে যে পৃষ্ঠ, এই পৃষ্ঠ এটা সমান, এই জন্য বলছে সমতল। আর বাহিরের পৃষ্ঠ, এই পৃষ্ঠ অসমান, এটা আমরা দেখছি। সমকোণে
মিলিত হয়েছে। একটু খেয়াল করেন তো, এখান থেকে এই দিকে যদি আমরা চালার সাহায্যে পরিমাপ করি তাহলে দেখা যাবে যে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। এরপরে দেখা গেল যে সমতল দর্পণের উপরে একটি আলোকরশ্মি 20 ডিগ্রি কোণ করে আপতিত হয়েছে, এটা হলো উদ্দীপক। এখন উদ্দীপকের উপর ভিত্তি করে 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হলো প্রতিফলন কাকে বলে। আমরা এই অধ্যায়ের প্রথমে প্রতিফলন কাকে বলে দেখে আসছি, তারপর আমি একটু বলে দেই। আলোক রশ্মি যখন কোনো প্রতিফলক পৃষ্ঠের উপর পড়ে অর্থাৎ আপতিত হয়, আপতিত হওয়ার পর যখন ফিরে আসে তখন তাকে বলে প্রতিফলন। কত হয়েছে প্রতিফলনের নিয়মগুলো। প্রতিফলনের নিয়মগুলো হলো আলোক রশ্মি কোনো প্রতিফলক পৃষ্ঠে, সমতল প্রতিফলক পৃষ্ঠে যে কোণে আসবে, যত ডিগ্রি কোণে আসবে ঠিক তত ডিগ্রি কোণে প্রতিফলিত হবে। এইটা প্রতিফলনের নিয়মের ভিতর অন্যতম একটি নিয়ম। আর যে কোণে আসবে সে কোণে প্রতিফলিত হবে, অবশ্যই পৃষ্ঠটা মসৃণ হতে হবে। যদি অমসৃণ পৃষ্ঠ হয় অর্থাৎ উঁচু নিচু পৃষ্ঠ হয় তাহলে কিন্তু যে কোণে আসবে সে কোণে প্রতিফলিত হবে। হ্যাঁ, প্রতিফলনের নিয়ম। এরপরে বলছে গতে দেখেন দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মিটি আঁকো। অবশ্যই প্রথম দর্পণ এটা, দ্বিতীয় দর্পণ এটা। প্রথম দর্পণে তো আপতিত রশ্মিটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে। দ্বিতীয় দর্পণ থেকে যদি আপনি 20 ডিগ্রি সমান করে একটি কোণ আঁকেন তাহলে অবশ্যই চালার সাহায্যে এখানে 20 ডিগ্রি আকারে কোণ আঁকতে হবে। এরপর হলো ঘ, দর্পণ দুটিকে পরস্পরের সমান্তরাল করা হলে, দর্পণ দুটিকে পরস্পরের সমান্তরাল করা হলে কোন ধরনের প্রতিফলন ঘটবে এবং কেন ঘটবে ব্যাখ্যা করো। আপনারা একটু খেয়াল করেন, খেয়াল করে দেখবেন দুটি দর্পণ, একটি দর্পণ, একটি দর্পণ, দুটি দর্পণকে যদি আমরা সমান্তরাল ভাবে, সমান্তরাল মানে কি এই, আপনারা অবশ্যই রেল লাইন দেখেছেন, রেল লাইন এরকম সমান্তরাল। দুটি দর্পণকে যদি আমরা সমান্তরাল ভাবে সেট করি তাহলে কোন ধরনের প্রতিফলন ঘটবে? অবশ্যই নিয়মিত প্রতিফলন ঘটবে। কেন? কেন হলো দুটোটা দর্পণেরই পৃষ্ঠ সমান, অর্থাৎ সমান, অমসৃণ না মসৃণ। তাহলে মসৃণ পৃষ্ঠে অবশ্যই নিয়মিত প্রতিফলন ঘটবে। আর যেমন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরের প্রধান অংশ আমি বলে দিচ্ছি। এরপরেও আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ।